চিকিৎসা পদ্ধতি কি রয়েছে এই হামের ক্ষেত্রে? এখানে সাধারণ চিকিৎসায় আমরা দিয়ে থাকি। আমরা যদি কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়, আমরা প্রথমেই তার হাইড্রেশন এবং নিউট্রিশন তার এটা মেনটেন করার চেষ্টা করি। তাকে আমরা একটা আইভি ফ্লুইড দিই বা স্যালাইন দিই, এতে করে সে ডেক্সট্রোজ পায়, এতে করে তার নিউট্রিশনটা মেনটেন হয় এবং তার ব্লাড প্রেশার এটা মেনটেন হয়, তার ইউরিন আউটপুটটা স্বাভাবিক হয়। তারপর যদি আসি আমরা তাকে একটা অ্যান্টিহিস্টামিন দেই, তারকে জ্বর কমানোর জন্য অ্যান্টিবায়োটিক দেই এবং তার যদি কোনো জটিলতা থাকে, নিউমোনিয়া থাকে, তাহলে আমরা নিউমোনিয়া থাকলে অনেক সময় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় নিউমোনিয়ার জন্য, তখন আমরা অ্যান্টিবায়োটিক্স দিই। এখন আরও কিছু চিকিৎসা আছে, যেমন অ্যান্টিভাইরাল আমরা যেমন রিভাভিরিন একটা ওষুধ আছে, এটা আমরা রুটিনলি সব পেশেন্টদের ক্ষেত্রে আমরা ইউজ করি না। যদি রোগীর বয়স যদি 1 বছরের নিচে হয়, অথবা আমার পেশেন্ট যদি ইমিউনোকম্প্রোমাইজ দ্যাট মিনস পেশেন্ট যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, অথবা পেশেন্ট যদি ইমিউনিটি কমিয়ে দেয় এমন কোনো মেডিসিন, যেমন স্টেরয়েড বা ইমিউনোকম্প্রোমাইজ করে এমন কোনো মেডিসিন পাই, সেসব ক্ষেত্রে আমরা হয়তোবা এই অ্যান্টিভাইরালটা দিতে পারি। তবে এটা রুটিনলি আমরা ব্যবহার করব না। নিশ্চয়ই। হামের ভ্যাকসিন সম্পর্কে যেটি নিয়ে আসলে অনেক আলোচনা রয়েছে, এই বিষয়ে একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। হামের ভ্যাকসিন কখন কোন বয়সীদের ক্ষেত্রে দেওয়া প্রয়োজন? হামের ভ্যাকসিন পূর্বে আমাদের একটা ভ্যাকসিন দেওয়া হতো, যেটা আমাদের এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন মানে ইপিআই শিডিউল অনুযায়ী 1989 থেকে শুরু হয়েছে। একটা ডোজ দেওয়া হতো 9 মাস বয়সে। তারপর 2012-13 দিকে গভর্নমেন্ট চেঞ্জ নিয়ে আসলো, একটা ভ্যাকসিনের জায়গায় দুটা ভ্যাকসিনের শিডিউল করে দিল। একটা প্রথম ভ্যাকসিন দিবে 9 মাস আর দ্বিতীয় ভ্যাকসিন দিবে 15 মাস। সেটা আমাদের 2012 থেকে 13 সাল থেকে চালু আছে। এটার কারণ হলো আমাদের বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে একটা ভ্যাকসিনে আসলে ওয়েল কাভার্ড হচ্ছে না। একটা ভ্যাকসিনে হয়তো বা আমাদের 80% কাভার হলো, আর দেখা গেলো যদি আমরা দুটা ভ্যাকসিন দিতে পারি তাহলে হয়তো কাভারটা 85% বা 90% কাভার হলো। এই চিন্তা ভাবনা থেকেই ইন এডিশন আরেকটা ভ্যাকসিন যোগ করা হয়েছে। মাঝে মাঝে আমরা তো এই দুইটা ভ্যাকসিনের মাঝেও আমরা অনেক সময় হাম ক্যাম্পেইন করে থাকি, মানে এটা হচ্ছে এক্সট্রা ডোজ দেওয়া হয় যেন আমাদের সমাজের হার্ড ইমিউনিটিটা বাড়ে। ম্যাক্সিমাম বাচ্চা যদি আমরা কাভার করতে পারি তাহলে হামের প্রাদুর্ভাবটা কমে আসবে। নিশ্চয়ই। আমি যদি একটু শিডিউল ডোজগুলো কেমন রয়েছে সেটি যদি একটু আমাদের জনগণের উদ্দেশ্যে জানান। আচ্ছা, এখন যেটা হচ্ছে, এখন আমাদের কিন্তু অলরেডি একটা হাম ক্যাম্পেইন চলছে। সেটা হচ্ছে আপনার 6 মাস বয়স থেকে আপনার 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে আমাদের হামের সাথে এমআর যেটা বলি আমরা মিজেলস এবং রুবেলা এমআর ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে। এটা আমাদের টার্গেট আছে যে প্রায় 1.7 crore আমাদের পেশেন্টকে, আমাদের শিশুদেরকে দেওয়া হবে। তো এটা কিন্তু আমাদের হামের এক্সট্রা ডোজ হিসেবে গণ্য হচ্ছে। এটা কিন্তু শিডিউল কোনো ডোজ না। যদি আমার শিডিউল ডোজ বলতে হয় তাহলে MR1 অ্যান্ড MR2। MR1 আমি 9 মাস পূর্ণ হলে দিব এবং MR2 দিব আমি 15 মাস পূর্ণ হলে। এখন কেউ যদি এই শিডিউল ডোজের বাইরে এই এক্সট্রা ডোজটা দেয়, তবে সে শিডিউল ডোজ দিতে পারবে, কিন্তু 1 মাস তাকে গ্যাপ দিতে হবে। 1 মাসের ব্যবধানে সে শিডিউল ডোজে দিতে পারবে। যদি তার 1 মাসের পূর্বেই শিডিউল ডোজ চলে আসে তাহলে সে সেটা অ্যাভয়েড করবে। 1 মাস পূর্ণ হওয়ার পর সে শিডিউল ডোজ, যারা আসলে শিডিউল ডোজ দিয়েছে দুইটা, তাদের কি আসলে এই যে এখনকার যে ডোজের কথা বলছি এক্সট্রা ডোজ, সেটি দেবার প্রয়োজন রয়েছে কিনা? অবশ্যই। সেটা আমি আপনাকে আগে বলেছি যে আমরা তো মাঝে মাঝে মিজেলস ক্যাম্পেইনও করতাম, হ্যাঁ, যেন হার্ড ইমিউনিটি বাড়ানোর জন্য। এই জন্য যারা 2টা ডোজ পেয়েছে সম্পূর্ণ, তাদেরকেও আমরা বলবো যে এক্সট্রা ডোজ আপনি নিশ্চিন্তে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এতে আপনার বাবুর ইমিউন বুস্ট আপ হবে, এতে করে তার হাম প্রতিরোধের ইমিউনিটি বা ক্ষমতা আরও শরীরে আরও ভালোভাবে বৃদ্ধি পাবে। হামের ভ্যাকসিনের বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, হাম নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ছোট্ট সোনামণি তাদের খাবারের প্রতি স্পেশাল যত্ন রাখতে হবে। সেজন্য তার খাবারে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি, প্রোটিন এবং বিভিন্ন ধরনের গুড সোর্সেস অফ নিউট্রিয়েন্ট থাকতে হবে। আমি যদি বাচ্চা মায়েদের উদ্দেশ্যে বলি, আপনি আপনার বাচ্চার বিভিন্ন ধরনের ভাজা পোড়া বাইরে থেকে কিনে না নিয়ে এসে ঘরে যদি তৈরি করে তাদের কাছে একটু আকর্ষণীয় ওয়েতে খাবারগুলো প্রেজেন্ট করি, সেজন্য অবশ্যই বাচ্চার খাবারটিকে আপনি যখন সার্ভ করবেন ঘরে তৈরি করা খাবার আর একটু সুন্দর করে পরিবেশন করে নেওয়ার চেষ্টা করবেন। আপনার বাচ্চা যে আইটেমগুলো পছন্দ করে বা যে ভাজা পোড়ার আইটেমগুলো পছন্দ করে সেগুলো আপনি অবশ্যই খাদ্য তালিকায় প্রাধান্য দিতে পারেন, কিন্তু প্রতিদিন একটি একটি করে রাখার চেষ্টা করবেন।
বিভিন্ন ধরনের ফলের জুস বা স্মুদি বাচ্চারা অনেকেই পছন্দ করে বা মিল্ক শেক পছন্দ করে, সেটাকে যদি একটু সুন্দর করে ডেকোরেশন করে একটু সুন্দর ওয়েতে প্রেজেন্ট করেন তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চা খুব সদিচ্ছে আনন্দ সহকারে সেই ফলের জুস বা স্মুদি গ্রহণ করবে। অনেক বাচ্চাই বাইরে খেতে গেলে বা ঘুরতে গেলে দেখা যায় যে স্যুপ গ্রহণ করতে পছন্দ করে, তো আপনিও কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে আসা স্যুপের পরিবর্তে তাকে বাসায় তৈরি করা স্যুপের আইটেমও তৈরি করে দিতে পারেন। আবার বিভিন্ন ধরনের যে ভাজা পোড়ার আইটেমগুলো আছে সেগুলো খুবই কম তেল মশলা দিয়ে তার কাছে একটু সুন্দর ওয়েতে যদি প্রেজেন্ট করেন সে কিন্তু সেই খাবারটি গ্রহণ করবে। বাচ্চা বাড়ন্ত বয়সে পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য কিন্তু তার অবশ্যই 3 থেকে 4 বেলা খাবার গ্রহণ করতে হবে। রাতের খাবার হিসেবে তাকে 1 গ্লাস দুধ, সামান্য পরিমাণে যদি মনে করেন সে দই দিয়ে আমরা যে লাচ্ছিটা তৈরি করে দিই সেই লাচ্ছিটাও অনেক বাচ্চা খেতে পছন্দ করে, তো তাদেরকে দই দিয়ে লাচ্ছি তৈরি করে দিতে পারেন, একটি ডিম সেদ্ধ খাওয়াতে পারেন, বা কেউ যদি ভাত খেতে ইচ্ছা প্রকাশ করে তাকে ভাত খাওয়াতে পারেন। সেটা না খেতে চাইলে নুডলসও কিন্তু তৈরি করে দিতে পারেন, কিন্তু অবশ্যই টেস্টিং সল্ট বাদে নুডলস তাকে তৈরি করে দিতে হবে। সবজির পরিমাণ অবশ্যই সেখানে বর্তমান রাখতে হবে, বাচ্চার যেন সহজেই যেন ক্যালোরির রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায়। আপনি চিরা দিয়ে, দুধ দিয়ে, খেজুর দিয়ে ব্লেন্ড করে তাকে কিন্তু স্মুদির মতো তৈরি করেও যদি দেন সেটি কিন্তু তার ক্যালোরি রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাচ্ছে, সাথে কলা থাকলে একটা। পাশাপাশি এটা যদি না খেতে পারে তাহলে আপনি তার পছন্দের যে কোনো মাছ বা মাংস সেটাকে একটু কম তেল মশলা দিয়ে রান্না করে দিলেন, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের পছন্দের যে খাবারগুলো আছে সেগুলো যদি তারা দেখে তাহলেও অনেক সময় তারা ঘুম থেকে উঠেও সেই খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করবে। কিন্তু সবার প্রথমে যেমন বলেছিলাম সবার শেষে এই বিষয়টি বলতে চাই, অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার বাচ্চা হোক কিংবা বড় সবার জন্য স্বাস্থ্য ঝুঁকি বয়ে নিয়ে আসতে পারে। বাচ্চাদের ডেভেলপমেন্ট করে এই জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম, দুধ, ডাল এই বিষয়গুলো যেন কনফার্ম থাকে এমন খাবারগুলোই আপনি তার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। আর পানির বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। বাচ্চা যদি পানি অনেক বেশি পান না করে তার পরবর্তীতেও পানি বহুল ফলমূল, শাকসবজি যেগুলো আছে সেগুলো তার খাদ্য তালিকায় বর্তমান রাখার জন্য, এতে করেও তার কিন্তু পানির রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যাবে। কেন অনেক বাচ্চার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যায় দেখা দেয়।